সত্যান্বেষী বোমকেশ বক্সির সহিত আমার প্রথম পরিচয় হইয়াছিল সন ১৩৩১ সালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করিয়া সবে মাত্র বালি হইয়াছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। পিতৃদেব ব্যাংকে যে টাকা রাখিয়া গইয়াছিলেন, তাহার সুদে আমার একক জীবনের খরচা কলিকাতার মেশে থাকিয়া বেশ ভদ্রভাবেই চলিয়া যাইত। তাই স্থির করিয়াছিলাম, কৌমার্যব্রত অবলম্বন করিয়া সাহিত্যচর্চী জীবন অতিবাহিত করিব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হইয়াছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করিয়া বঙ্গ সাহিত্যে অচিরাত যুগান্তরা নিয়ে ফেলিব। এই সময়টাতে বাঙালির সন্তান অনেক ভালো স্বপ্ন দেখে, যদিও সে স্বপ্ন ভাঙিতেও বেশি বিলম্ব হয় না। কিন্তু ও কথা যাক, বোমকেশের সহিত কি করিয়া পরিচয় হইল এখন তাহাই বলি। যাহারা কলিকাতা শহরের সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত, তাহাদের মধ্যেও অনেকে হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটি পল্লী আছে, যাহার একদিকে দুস্থ ভাটিয়া মারোয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যকচক্ষু পীতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপটি সৃষ্টি হইয়াছে, দিনের কর্মকলা হলে তাহাকে দেখিয়ে একবারও মনে হয় না যে ইহার কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বিশিষ্টতা আছে। কিন্তু সন্ধ্যার পরেই এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটিতে আরম্ভ করে। ৮টা বাজিতে না বাজিতেই দোকানপাট সমস্ত বন্ধ হইয়া পাড়াটা একেবারে নিস্তব্ধ হইয়া যায়। কেবল দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান খোলা থাকে মাত্র। সেই সময় যাহারা এই অঞ্চলে চলাফেরা করিতে আরম্ভ করে, তাহারা অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো সঞ্চারণ করে, এবং যদি কোনো অজ্ঞপথিক অতর্কিতে এ পথে আসিয়া পড়ে, সেও দ্রুতপদে যেন সন্ত্রস্তভাবে ইহার এলাকা অতিক্রম করিয়া যায়। আমি কি করিয়া এই পাড়াতে আসিয়া এক মেসের অধিবাসী হইয়া পড়িয়াছিলাম, তাহা বিশদ করিয়া লিখিতে গেলে পুঁথি বাড়িয়া যাইবে। এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে দিনের বেলা পাড়াটা দেখিয়া মনে কোনো প্রকার সন্দেহ হয় নাই, এবং মেসের দ্বিতল একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পাইয়া রাক্যবায় না করিয়া তাহা অধিকার করিয়াছিলাম। পরে যখন জানিতে পারিলাম যে এই পাড়ায় মাসের মধ্যে ২-৩টি মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়িয়া থাকিতে দেখা যায়, এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করিয়া পুলিশ রেড হইয়া থাকে, তখন কিন্তু বাসেটার উপর এমন মমতা জন্মিয়া গেছে যে আবার তলতলি পুষা তুলিয়া নূতন বাসায় উঠিয়া যাইবার প্রবৃত্তি নাই। বিশেষত সন্ধ্যার পর আমি নিজের লেখাপড়ার কাজেই নিমগ্ন হইয়া থাকিতাম। বাড়ির বাহির হইবার কোনো উপলক্ষ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়িবার আশঙ্কা কখনো হয় নাই। আমাদের বাসার উপরতলায় সর্বশুদ্ধ ৫টি ঘর ছিল। প্রত্যেকটিতে একজন করিয়া ভদ্রলোক থাকিতেন। তাহারা সকলেই চাকরিজীবী এবং বয়স্ক। শনিবারে শনিবারে বাড়ি যাইতেন, আবার সোমবারে ফিরিয়া অফিস যাতায়াত আরম্ভ করিতেন। ইহারা অনেক দিন হইতে এই মেসে বাস করিতেছেন। সম্প্রতি একজন কাজ হইতে অবসর লইয়া বাড়ি চলিয়া যাওয়াতে তাহারই শূন্য ঘরটা আমি দখল করিয়াছিলাম। সন্ধ্যার পর তাসের বা পাশার আড্ডা বসিত। সেই সময় মেসের অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছু উগ্রভাব ধারণ করিত। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন, তাহার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হারিয়া গেলে চেঁচামেচি করিতেন। তারপর ঠিক ৯টার সময় বামুন ঠাকুর আসিয়া জানাইত যে আহার প্রস্তুত। তখন আবার ইহারা শান্তভাবে উঠিয়া আহার সমাধা করিয়া যে যাহার ঘরে শুইয়া পড়িতেন। এইরূপ নিরুদ্ঘাত শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলি কাটিতেছিল। আমিও আসিয়া নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করিয়া লইয়াছিলাম। বাসার নিচের তলার ঘরগুলি লইয়া বাড়িওয়ালা নিজে থাকিতেন। ইনি একজন হোমিওপ্যাথ ডাক্তার, নাম অনুকূলবাবু। বেশ সরল সদালাপী লোক। বোধহয় বিবাহ করেন নাই, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেহ ছিল না। তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটেদের শোক স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করিতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করিতেন যে কোনো দিক দিয়া কাহারও অনুযোগ করিবার অবকাশ থাকিত না। মাসে গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ ২৫ টাকা তাহার হাতে ফেলিয়া দিয়া সকল বিষয় নিশ্চিন্ত হওয়া যাইত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ পসার ছিল। সকালে ও বিকালে তাহার বসিবার ঘরে রোগীর ভিড় লাগিয়া থাকিত। তিনি ঘরে বসিয়া সামান্য মূল্যে ঔষধ বিতরণ করিতেন। রোগীর বাড়িতে বড় একটা যাইতেন না, গেলেও ভিজিট লইতেন না। এই জন্যে পাড়া প্রতিবেশী সকলেই তাহাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করিত। আমিও অল্পকালের মধ্যেই তাহার ভারী অনুরক্ত হইয়া পড়িয়াছিলাম। বেলা ১০টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলিয়া যাইত, বাসায় আমরা দুইজনে পড়িয়া থাকিতাম। স্নানাহার প্রায় একসঙ্গেই হইত। তারপর দুপুরবেলাটাও গল্পে গুজবে সংবাদপত্রের আলোচনায় কাটিয়া যাইত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক, হইলেও ভারী চমৎকার কথা বলিতে পারিতেন।
বয়স বছর 40-এর ভিতরেই। বিশ্ববিদ্যালয়ের কোনো উপাধিও তাহার ছিল না, কিন্তু ঘরে বসিয়া এত বিভিন্ন বিষয়ের জ্ঞান তিনি অর্জন করিয়াছিলেন যে তাহার কথা শুনিতে শুনিতে বিস্ময় বোধ হইত। বিস্ময় প্রকাশ করিলে তিনি লজ্জিত হইয়া বলিতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি। আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে। এই বাসায় মাস দুয়েক কাটিয়া যাইবার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসিয়া তাহার খবরের কাগজখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছিলাম। অশ্বিনীবাবু পান চিবাইতে চিবাইতে অফিস চলিয়া গেলেন। তারপর ঘনশ্যামবাবু বাহির হইলেন। দাঁতের ব্যথার জন্য এক পুড়িয়া ঔষধ ডাক্তারবাবুর নিকট হইতে লইয়া তিনি অফিস যাত্রা করিলেন। বাকি দুইজনও একে একে নিষ্কান্ত হইলেন। সারা দিনের জন্য বাসা খালি হইয়া গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2-1 রোগী ছিল। তাহারা ঔষধ গইয়া একে একে বিদায় হইলে পর তিনি চশমাটা কপালে তুলিয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বৈকালে আমারে পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে। ডাক্তার হাসিয়া বলিলেন, সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোথায় হল? কাছেই 36 নম্বরে শেখ আব্দুল গফুর বলে একটা হোকের বাড়িতে। ডাক্তার বলিলেন, আরে, লোকটাকে যে আমি চিনি, প্রায়ই আমার কাছে ওষুধ নিতে আসে। কি জন্যে খানা তল্লাশি হয়েছে, কিছু লিখেছে? কোকেন, এই পড়ুন না, বলিয়া আমি দৈনিক কালকে তু তাহার দিকে আগাইয়া দিলাম। ডাক্তার চশমাজোড়া পুনশ্চ নাসিকার ওপর নামাইয়া পড়িতে লাগিলেন। গতকাল্য অঞ্চলে 36 নং স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশের খানা তল্লাশি হইয়া গিয়াছে, কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায় নাই। পুলিশের অনুমান, এই অঞ্চলে কোথাও একটি কোকেনের গুপ্ত আড়ত আছে। সেখান হইতে সর্বত্র কোকেন সরবরাহ হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলি নিক্ষেপ করিয়া বহুদিন যাবৎ এই আইন বিগহিত ব্যবসা চালাইতেছেন, কিন্তু পরিতাপের বিষয়, এই অপরাধীদের নেতাকে এবং ইহাদের গুপ্ত ভাণ্ডার কোঠায় তাহা বহু অনুসন্ধানেও নির্ণয় করা যাইতেছে না। ডাক্তার একটু চিন্তা করিয়া কহিলেন, কথাটা ঠিক। আমারও সন্দেহ হয় কাছে পিঠে কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে। 2-1 বার তার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানা রকম লোক ওষুধ নিতে আমার কাছে আসে। আর যাই করুক, যে কোকেনখোর সে ডাক্তারের কাছে কখনো আত্মগোপন করতে পারে না। কিন্তু এ আব্দুল গফুর লোকটাকে তো আমার কোকেনখোর বলে মনে হয় না, বরং সে যে পাতা আফিংখোর এ কথা জোর করে বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা অনুকূলবাবু, এ পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বলিলেন, তার তো খুব সহজ কারণ রয়েছে। যারা গোপনে আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে, তাদের সর্বদাই ভয় পাছে ধরা পড়ে। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের গুপ্ত কথা জানতে পেরে যায়, তখন তাকে বাঁচিয়ে দেওয়া আমার পক্ষে আর নিরাপদ হবে কি? আপনি যদি কথাটি পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে তো আমি তো জেলে যাবই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেস্তে যাবে, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তা হতে দিতে পারি? বলিয়া তিনি হাসিতে লাগিলেন। আমি বলিলাম, আপনি অপরাধীদের মনস্তত্ত্ব বেশ অনুশীলন করেছেন দেখছি। হ্যাঁ, ওদিকে আমার খুব ঝোঁক আছে, বলিয়া আড়মোড়া ভাঙিতে ভাঙিতে তিনি উঠিয়া দাঁড়াইলেন। আমিও উঠি উঠি করিতেছি, এমন সময় একটি লোক ইয়াসা প্রবেশ করিল। তাহার বয়স বোধ করি 23-24 হইবে। দেখিলে শিক্ষিত ভদ্রলোক বলিয়া মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ সুশ্রী সুগঠিত চেহারা, মুখে চোখে বুদ্ধির একটা ছাপ আছে। কিন্তু বোধ হয় সম্প্রতি কোনো কষ্টে পড়িয়াছে, কারণ বেশভূষার কোনো যত্ন নাই। চুলগুলি অভিন্যস্ত, গায়ের কামিজটা ময়লা, এমনকি পায়ের জুতোজোড়াও কালির অভাবে রুক্ষভাব ধারণ করিয়াছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক হইতে অনুকূলবাবুর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, শুনলুম এটা একটা মেস, জায়গা খালি আছে কি? ঈষৎ বিস্ময়ে আমরা দুইজনেই তাহার দিকে চাহিয়াছিলাম। অনুকূলবাবু মাথা নাড়িয়া বলিলেন, না। মহাশয়ের কি করা হয়? লোকটি ক্রান্তভাবে রোগীর বেঞ্চের ওপর বসিয়া পড়িয়া বলল, উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া হয়, আর মাথা গুজবার একটা আস্তানা খোঁজা হয়। কিন্তু এই হতভাগা শহরে একটা মেসও কি খালি পাওয়ার জো নেই? সব কানায় কানায় ভর্তি হয়ে আছে। সহানুভূতির স্বরে অনুকূলবাবু বলিলেন, সিজনের মাঝখানে মেসে বাসায় জায়গা পাওয়া বড় মুশকিল। মহাশয়ের নামটি কি? অতুলচন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটিবাটি বিক্রি করে যে কটাকা এনেছিলুম তাও প্রায় শেষ হয়ে এলো। গুটি 25-30 বাকি আছে। কিন্তু দুবেলা হোটেলে খেলে সেও আর কদিন বলুন, তাই একটি ভদ্রলোকের মেস খুঁজছি।
বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্য দুবেলা দুটো শাক ভাত আর একটু জায়গা পেলেই আর আমার কিছু দরকার নেই। অনুকূলবাবু বলিলেন, বড় দুঃখিত হলাম অতুলবাবু, কিন্তু আমার এখানে সব ঘরই ভর্তি। অতুল একটি নিঃশ্বাস ফেলিয়া বলল, তবে আর উপায় কি বলুন, আবার বেরোই, দেখি যদি ওড়িয়াদের আড্ডা একটু জায়গা পাই। আর কিছু নয়, ভয় হয় রাত্রিরে ঘুমুলে হয়তো টাকাগুলো চুরি করে নেবে। এক গ্লাস জল খাওয়াতে পারেন? ডাক্তার জল আনিতে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখিয়া আমার মনে বড় দয়া হইল। একটু ইতস্তত করিয়া বলিলাম, আমার ঘরটা বেশ বড় আছে, দুজনে থাকলে অসুবিধা হবে না, তা আপনার যদি আপত্তি না থাকে। অতুল লাফাইয়া উঠিয়া বলল, আপত্তি বলেন কি মশা, স্বর্গ হাতে পাব। তাড়াতাড়ি ট্যাক হইতে কতকগুলো নোট ও টাকা বাহির করিয়া বলিল, কত দিতে হবে? টাকাটা আগাম নিয়ে নিলে ভালো হতো না, আমার কাছে আবার। তাহার আগ্রহ দেখিয়া আমি হাসিয়া বলিলাম, থাক, টাকা পরে দেবেন, এখন তাড়াতাড়ি কিছু নেই। ডাক্তারবাবু জল নিয়া ফিরে আসিলেন। তাহাকে বলিলাম, ইনি বিপদে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুন, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞতা গদগদস্বরে বলিল, আমার উপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না। ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই তাহলে সেখানেই উঠে যাব, বলিয়া জলপান আসতে গ্লাসটা নামিয়া রাখিয়া দিল। ডাক্তার একটু বিস্মিতভাবে আমার দিকে ফিরিয়া বলিলেন, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন অমত নেই তখন আমি কি বলবো। আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বলিলাম, সেজন্যে নয়, ইনি বিপদে পড়েছেন। সে তো বটেই, তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন গে অতুলবাবু, এখানেই আপাতত থাকুন। আজ্ঞে হ্যাঁ, জিনিসপত্র সামনই, একটা বিছানা আর ক্যানভিসের ব্যাগ এক হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, স্নানাহার এখানেই করবেন। তাহলে তো ভালোই হয়। কৃতজ্ঞতা দৃষ্টিতে আমার পানে চাহিয়া অতুল বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে আমরা কিছুক্ষণ নীরব হইয়া রহিলাম। অনুকূলবাবু অন্যমনস্কভাবে কোঁচার ফুটে চশমার কাঁচ পরিষ্কার করিতে লাগিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমক ভাঙিয়া বলিলেন, কিছু না, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত, আপনি ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞাত কুলশীলাস্য শাস্ত্রের একটা বচন আছে। যাক, আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না, বলিয়া তিনি উঠিয়া পড়িলেন। অতুল মিত্র আমার ঘরে আসিয়া বাস করিতে লাগিল। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল, তিনি সেখানা অতুলের ব্যবহার জন্য উপরে পাঠাইয়া দিলেন। অতুল দিনের বেলা বড় একটা বাসায় থাকিত না, সকালে উঠিয়া চাকরির সন্ধানে বাহির হইয়া যাইত, বেলা 10-11টার সময় ফিরিত, আবার স্নানাহারের পর বাহির হইত। কিন্তু যতটুকু সময় সে বাসায় থাকিত তাহারই মধ্যে বাসার সকলের সঙ্গে বেশ সম্প্রীতি জমিয়া হইয়াছিল। সন্ধ্যার পর খেলার মজলিসে তাহার ডাক পড়িত, কিন্তু সে তাসপাশা খেলিতে জানিত না, তাই কিছুক্ষণ সেখানে বসিয়া আস্তে আস্তে নিচে নামিয়া গিয়া ডাক্তারের সহিত গল্পগুজব করিত। আমার সঙ্গেও তাহার বেশ ভাব হইয়া গিয়াছিল। দুইজনের একই বয়স, তার ওপর একই ঘরে উঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি হইতে তুমিতে নামিতে বেশি বিলম্ব হইত নাই। অতুল আসিবার পর হপ্তাখানেক বেশ নিরুপদ্রবে কাটিয়া গেল। তারপর মেসে নানারকম বিচিত্র ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। সন্ধ্যার পর অতুল আর আমি অনুকূলবাবুর ঘরে বসিয়া গল্প করিতেছিলাম। রোগীর ভিড় কমিয়া গিয়াছিল। দু-একজন মাঝে মাঝে আসিয়া রোগের বিবরণ বলিয়া ওষুধ লইয়া যাইতেছিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা কহিতে কহিতে ওষুধ দিতেছিলেন ও হাত বাক্সে পয়সা তুলিয়া রাখিতেছিলেন। গত রাত্রিতে প্রায় আমাদের বাসার সম্মুখে একটা খুন হইয়া গিয়াছিল। আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কৃত হইয়া একটু উত্তেজনা সৃষ্টি করিয়াছিল। আমরা সেই বিষয়েই আলোচনা করিতেছিলাম। বিশেষ উত্তেজনার কারণ এই যে, লাশ দেখিয়া লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলিয়া মনে হইলেও তাহার কোমরের গেঁজের ভিতর হইতে 100 টাকার 10 খেতা নোট পাওয়া গিয়াছিল। ডাক্তার বলিতেছিলেন, এ কোকিনছড়া আর কিছু নয়। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করত তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গুপ্তকথা জানতে পারে, হয়তো তাদের পুলিশের ভয় দেখায়, ব্ল্যাকমেল করবার চেষ্টা করে, তারপরেই বাস খতম। অতুল বলিল, কে জানে মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এ পাড়ায় আছেন কি করে? আমি যদি আগে জানতাম তাহলে। ডাক্তার হাসিয়া বলিলেন, তাহলে ওড়িয়াদের আড্ডাতেই যেতেন। আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10-12 বছর এ পাড়ায় আছি,
কিন্তু কারোর কথায় থাকি না বলে কখনো হাঙ্গামায় পড়তে হয়নি। অতুল ফিসফিস করিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয় কিছু জানেন না। হঠাৎ পিছনে খুট করিয়া একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়াইয়া আমাদের কথা শুনিতেছেন। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডরতা দেখিয়া আমি সবিস্ময় বলিলাম, কি হয়েছে অশ্বিনীবাবু, আপনি এ সময় নিচে যে? অশ্বিনীবাবু থতমত খাইয়া বলিলেন, না কিছু না, অমনি 1 পয়সার বিডি কিনতে। বলিতে বলিতে তিনি সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন। আমরা পরস্পর মুখ তাকাতাকি করিলাম। সৌঢ় গম্ভীর প্রকৃতি অশ্বিনীবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করিতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া আড়িপাতে আমাদের কথা শুনিতেছিলেন কেন? রাত্রিতে আহারে বসিয়া জানিতে পারিলাম অশ্বিনীবাবু পূর্বেই খাওয়া দাওয়া শেষ করিয়াছেন। আহারান্তে অভ্যাসমতো একটা চুরুট শেষ করিয়া শয়নঘরে প্রবেশ করিয়া দেখি অতল মেজের উপর কেবল একটা বালিশ ফেলিয়া শুইয়া আছে। একটু বিস্মিত হইলাম, কারণ এমন কিছু গরম পড়ে নাই যে মেঝে শোয়া প্রয়োজন হইতে পারে। ঘর অন্ধকার ছিল, অতুলও কোনো সাড়া দিল না, তাই ভাবিলাম সে ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়িয়াছে। আমার তখনও ঘুমের কোনো তাগিদ ছিল না, কিন্তু আলো জ্বালিয়া পড়িতে বা লিখিতে বসিলে হয়তো অতুলের ঘুম ভেঙিয়া যাইবে, তাই খালি পায়ে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াইবার পর হঠাৎ মনে হইল, যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞাসা করে আসি তাহার কোনো অসুখ বিসুখ করিয়াছে কিনা। আমার 2খানা ঘর পরে অশ্বিনীবাবুর ঘর, গিয়া দেখিলাম তাহার দরজা খোলা, বাইর হইতে ডাকা দিয়া সাড়া পাওয়া গেল না। তখন কৌতূহলী হইয়া ঘরে ঢুকিলাম। দ্বারের পাশেই সুইচ ছিল, আলো জ্বালিয়া দেখিলাম ঘরে কেহ নাই। রাস্তার ধারে জানালাটা দিয়া উকি মারিয়া দেখিলাম, কিন্তু রাস্তাতেও তাহাকে দেখিতে পাইলাম না। তাই তো, এত রাত্রে ভদ্রলোক কোথায় গেলেন? অকস্মাৎ মনে হইল হয়তো ডাক্তারের নিকট ঔষধ লইতে গিয়াছেন। তাড়াতাড়ি নিচে নামিয়া গেলাম। ডাক্তারের দরজা ভিতর হইতে বন্ধ। এত রাত্রে নিশ্চয় তিনি শুইয়া পড়িয়াছেন। বন্ধ দরজার সম্মুখে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ফিরিয়া আসিতেছি, এমন সময় ঘরের ভিতর গলার শব্দ শুনিতে পাইলাম। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা কহিতেছেন। একবার লোভ হইল কান পাতিয়া শুনি কি কথা, কিন্তু পরক্ষণেই সে ইচ্ছা দমন করিলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলিতেছেন, আমার শোনা উচিত নয়। পা টিপিয়া টিপিয়া উপরে ফিরিয়া আসিলাম। ঘরে আসিয়া দেখিলাম অতুল পূর্ববৎ মেজের উপর শুইয়া আছে। আমাকে দেখিয়া ঘাড় তুলিয়া বলিল, কি, অশ্বিনীবাবু ঘরে নেই? বিস্মিত হইয়া বলিলাম, না, তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি জানলে কি করে? কি করে জানলুম যদি দেখতে চাও, এই বালিশে কান রেখে মাটিতে শো। কি হে, মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা ঠিক আছে, শুয়েই দেখো না। কৌতূহলের বশবর্তী হইয়া অতুলের মাথার বাসে মাথা রেখে শুইলাম। কিছুক্ষণ স্থির হইয়া থাকিবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসিতে লাগিল। তারপর পরিষ্কার শুনিতে পাইলাম অনুকূলবাবু বলিতেছেন, আপনি বড় উত্তেজিত হয়ে আছেন। ওটা আপনার দৃষ্টিবিভ্রম ছাড়া আর কিছু নয়। ঘুমের ঘোরে মাঝে মাঝে অমন হয়। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে। কাল সকালে উঠে যদি আপনার এ বিশ্বাস থাকে, তখন যা হয় করবেন। উত্তরে অশ্বিনীবাবু কি বলিলেন ধরা গেল না। চেয়ার টানার শব্দে বুঝিলাম দুজনে উঠিয়া পড়িলেন। আমি ভূসজ্জা ছাড়িয়া উঠিয়া বসিলাম। বলিলাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই তা মনে ছিল না, কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনীবাবুর হয়েছে কি? অতুল হাই তুলিয়া বলিল, ভগবান জানে, রাত হল, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলিল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম, মেঝেটা বেশ ঠান্ডা বোধ হল, তাই শুয়ে পড়লুম। ঘুমও একটু এসেছিল, এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনিতে পাইলাম। তিনি নিজের ঘরে ঢুকিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিলেন। ঘড়িতে দেখিলাম রাত্রি প্রায় 11টা বাজে। অতুল শুইয়া পড়িয়াছে। মিসও একেবারে নিঃশুতি হইয়া গিয়াছে। আমি বিছানায় শুইয়া অশ্বিনীবাবুর কথা ভাবিতে ভাবিতে ঘুমাইয়া পড়িলাম। সকালে অতুলের ঠেলা খাইয়া ধর্মর করিয়া উঠিয়া বসিলাম। বেলা 7টা বাজিয়াছে। অতুল বলিল, ওহে, ওঠো ওঠো, গতিক ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে? অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না, ডাকাডাকিতে সাড়াও পাওয়া যায় না।